আসসালামু আলাইকুম। এলটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী। আলোচনা করব বিভিন্ন বিষয়ে, ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করব, পুঁজিবাজার আলোচনা তো থাকবেই। আমি একটু পরিচয় করে দিতে চাচ্ছি। আমার ডানে ডক্টর জামাল উদ্দিন আহমেদ, এফসিএ। উনি খুব পরিচিত মুখ, খুব সুন্দর বলেন বক্তা, এবং উনি পরিচালক বাংলাদেশ ব্যাংক এবং অর্থনীতি সমিতির সেক্রেটারি। আপনাকে স্বাগত জানাই জামাল ভাই। ওনার পাশে আছেন, উনিও খুব পরিচিত মুখ, জনাব মাহবুব মজুমদার, এফসিএ, এমডি এন্ড সিইও, এএফসি ক্যাপিটাল লিমিটেড। আপনাকেও স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব, শুরুতেই একটু যদি বলি যে গত 2-3 দিন ধরে বাজারটা একটু যেন ঝিমানো। এইটার কারণ কি? আমি একটু বলি আপনাকে, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক সামহাও যে ইন্টারফারেন্সগুলো করে, এই ইন্টারফারেন্সগুলো যেমন ধরেন ফোন করে করে প্রত্যেকটা ব্যাংক কিংবা ইনস্টিটিউশনকে বলা প্রতিদিন বেসিসে যে আপনারা শেয়ার সেল করেন। অপরদিকে যদি আমরা দেখি, ওনাদের কনসেন্ট্রেশনটা টুয়ার্ডস মানি মার্কেট ব্যাংকিং সেক্টরে খুব কম। আমি যদি ঘটনাটা এইভাবে বলি যে দেখেন আপনি, এসএমই লোন কিন্তু 22.49% কিন্তু খেলাপি হয়ে গেছে। এসএমই সেক্টরে যে লোনগুলো দিচ্ছে, ব্যাংকিং সেক্টরে যে লোনগুলো দিচ্ছে, সেই লোনও কিন্তু 11,000 কোটি টাকা খেলাপি হয়ে গেছে গত বছর। উনাদের কনসেন্ট্রেশনটা বাংলাদেশ ব্যাংক বিং দ্য সেন্ট্রাল ব্যাংক বিং প্যারেন্ট কোম্পানি অফ মানি মার্কেট, উনাদের কিন্তু কনসেন্ট্রেশনটা ওদিকে না। উনাদের কনসেন্ট্রেশন পুঁজিবাজারের দিকে। কেন? আবার পুঁজিবাজার কি রেগুলেটর কিন্তু আলাদা। এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। যদি আপনি কিছু আলোকপাত করতে পারেন জামাল ভাই, তারপরে একই প্রশ্ন আমার মাহবুব ভাইয়ের কাছে। দেখুন, ব্যাংকিং ব্যবস্থার জন্য সেন্ট্রাল ব্যাংক প্রাইমারিলি রেসপন্সিবল। তো সেখানে আপনার ধরেন খেলাপি ঋণের যে ইস্যুগুলা বাংলাদেশে হিস্ট্রিক্যালি আমাদের এখানে ধরেন যে লোনগুলা ক্লাসিফাইড লোন আছে, এটা হওয়ার কারণটা কি? কারণটা হলো এটার গেট কিপিংটা ঠিক নেই। রাইট। গেট কিপার যত আছে বাজারে, আপনি একটু গেট কিপার সম্বন্ধে বলেন। গেট কিপার হলো মানে আপনার গেট কিপার তারাই ধরেন আপনার এখানে যে কোনো মার্কেটে, আপনার ক্যাপিটাল মার্কেট বলেন, ফাইন্যান্সিয়াল মার্কেট বলেন, এগুলোতে কিন্তু গেট কিপিং, যেমন সেন্ট্রাল ব্যাংক ইজ এ গেট কিপার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ এ গেট কিপার। গেট কিপারের ধরন দুই রকম আছে। একটা হলো ডিপেন্ডেন্ট গেট কিপার, আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট গেট কিপার। ইন্ডিপেন্ডেন্ট গেট কিপার হলো তারা যারা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হিসাবে এগুলো অ্যানালাইসিস কাজের সাথে জড়িত। ডিপেন্ডেন্ট হলো যারা আপনার কোম্পানিতে চাকরি করে, যেমন চিফ অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স ডাইরেক্টর, হি ইজ অ্যান এমপ্লয়ি, বাট হি ইজ এ গেট কিপার। তারপরে আবার আছে যেমন কোম্পানির যে ডিরেক্টর আছে, ডিরেক্টররা কিন্তু গেট কিপার। মানে কোন ডিরেক্টর? all directors are the gatekeeper. Sponsor director primarily, plus yes, independent director. primary responsibility is gatekeeping কাজ। গেটকিপিং এর অর্থ হলো যে আমার এখান দিয়া অনিয়মের মধ্যে দিয়ে কোনো টাকা বার হইতেও পারবে না, ঢুকতেও পারবে না। ডিফাইন রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়া আই উইল প্লে উইথ দ্যাট। ফুটবল খেলা যেরকম আপনি ধরেন যদি নিয়মের বাইরে যায় তাহলে ফাউল হয়, ক্রিকেট খেলায় হলে তাদের ডিসিপ্লিনের বাইরে নন কমপ্লায়েন্স থাকলে তখন তাকে সেখান থেকে বের করে দেয়। সেই ক্ষেত্রে আমাদের দেশে এই যে গেটকিপিং প্রসেসটা, হোল প্রসেসটা আপনার ধরেন সোসাইটিতে যেভাবে ইভলভ করছে, এনরন পরবর্তী সময়ে আপনার এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন নামকরা ইউনিভার্সিটিতে অনেক গবেষণা হয়েছে। এবং সেই গবেষণাতে দেখা গেছে যে আমাদের জন্য, দেশের জন্য যেটা প্রযোজ্য, আমাদের গেটকিপার যারা আছেন ওনারা নিজে ঠিক নেই। যেমন গেটকিপার ইজ এ সিকিউরিটি গার্ড। আপনার বাসায় অথবা অফিসে সিকিউরিটি গার্ড যে আছে, সে সিকিউরিটি ডিপার্টমেন্ট যেটা, সেটাই তো
ন্যূনতম নিরাপত্তাটা দেয়। এখানে অডিটররা আছে, দায়িত্ব কেমন? অডিটরদেরকে সবাই বন্দুকের মুখে রাখছে, কিন্তু অডিটর ছাড়াও অনেক গেটকিপার আছে। সেই গেটকিপারদের মধ্যে ভ্যালুয়েশন ফার্ম, আইপিও ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, লিগ্যাল অ্যাডভাইজার, কোম্পানির যে কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার আছে, অনেক দায়িত্ব, এবং উনার একটা অপিনিয়নের উপরে অনেক কিছু উতাল পাতাল হতে পারে। সেই ক্ষেত্রে আপনার কোনো অ্যাসেটের ওনারশিপের অপিনিয়ন, লিগাল অপিনিয়ন, ডিফারেন্ট কাইন্ড অফ অপিনিয়ন, যেমন আপনার এই জমিটা কোম্পানির নামে আছে কিনা, সেটা তো লিগাল অপিনিয়নের মাধ্যমে এটা বাইরে হবে। উনি রেগুলেটরি কোনো ইয়ে হইতে পারে, লিগাল অপিনিয়ন হইতে পারে, সেখানে রেগুলেটরি এক্সপ্লানেশন, ইনভেস্টরদের উপরে লিগালি ইয়ে হতে পারে। আমি একটা জিনিস জামাল ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে কর্পোরেট গভর্নেন্স এবং যে গেট কিপিং এর কথা আপনি বলছেন, এর মধ্যে কি খুব পাতলা একটা দেয়াল আছে? এর মধ্যে প্রায় না, কর্পোরেট গভর্নেন্স, এটা কর্পোরেট গভর্নেন্সটা ইজ দি রেজাল্ট অফ দি গেট কিপিং প্রসেস আউটকাম। এই গেট কিপিংটা যদি রাইটলি সব জায়গা থেকে প্রপারলি আমরা করতে পারি, তাহলে আপনার দেখা যাবে যে কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর হচ্ছে। কর্পোরেট গভর্নেন্স হইলে লাভটা কি? লাভ হলো তখন আপনার কর্পোরেট কনফিডেন্স পাবলিকের কাছে, অ্যামং দি শেয়ার হোল্ডার্স, নতুন এবং নিউ এবং এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে এই কোম্পানির, এরা তখন দে আর রিলিফ, তারা মনে করে যে একটা রিলায়েবল লোক ম্যানেজমেন্টের আন্ডারে আমার ইনভেস্টমেন্টটা আছে। ইন দ্যাট, ওই যে বিশ্বাস, সেই বিশ্বাসের কারণে এই ম্যানেজমেন্ট যদি বলে যে ফার্দার কোনো এক্সপানশনে যায়, কোনো কিছুর জন্য যায়, তখন কিন্তু এরা রেসপন্ড করে। রাইট। আমি জামাল ভাই আবারও আপনার কাছে আসবো। আপনার কথায় যেটা আমি বুঝতে পারছি এবং দর্শকরা যদি বুঝে থাকেন, সেটা হলো যে কর্পোরেট গভর্নেন্স এবং গেট কিপিং এই দুইটার মধ্যে একটা ওয়াল আছে, এবং সেখানে কর্পোরেট গভর্নেন্স তখনই ভালো হবে যদি গেট কিপিংটা ভালো হয়, এক। এবং দুই নাম্বার জিনিস হলো যে এই গেট কিপিংটা কিন্তু আমাদের দেশে একেবারে নাই বললেই, সুরক্ষা নাই, সুরক্ষা একেবারে নাই, যে কারণে আমরা একজন আরেকজনকে দোষ কাজ করছে না, যে কারণে কর্পোরেট গভর্নেন্স কাজ করছে না। খুব সুন্দর একটা ইয়ে পেলাম আমার মনে হয় মাহবুব ভাই, যেটা জামাল ভাই বললেন, মানে খুব সুন্দর একটা ইয়ে। আমি আপনার কাছে জামাল ভাইয়ের যে প্রশ্নটা ছিল, জামাল ভাইয়ের কাছে সেই প্রশ্ন নিয়ে একটু আসতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের যে প্রাইম কাজ, মানি মার্কেটটা এবং ব্যাংকিং সেক্টর, আমরা দেখছি যে এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এসএমই লোন, যেটা খুব সেফ লোন, সেখানে কিন্তু 22.49% খেলাপি হয়েছে 2016 সালে। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি দেখেন, এই ডিফল্টটা কিন্তু আগের বছরে খুব কম ছিল, যেটা 18,924 কোটি, এই বছরে সেটা দাঁড়িয়েছে 23,324 কোটি টাকা ডিফল্ট লোন। এবং তার সাথে এটা গেল এসএমইর অংশ, এসএমইর চিত্র। আমরা যদি জেনারেল ব্যাংকিংয়ের চিত্র দেখি, তাহলে সেখানেও কিন্তু 2016 সালে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুসারে 11,000 কোটি টাকা খেলাপি হয়েছে। আমার প্রশ্ন হলো, উনারা যতটা না পুঁজিবাজারে হস্তক্ষেপ করেন, সেই জিনিসটা যদি উনারা ব্যাংকিং সেক্টরে করতেন, তাহলে বোধহয় আজকে ব্যাংকিং সেক্টরের এই অবস্থা হতো না। আপনার মতামত? ধন্যবাদ। আমি একটু মাহবুব ভাই আপনাকে একটু যদি অ্যালাউ করেন, একটা ফোন আছে অনেকক্ষণ ধরে, আমি নিতে পারি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, আব্দুল আজিজ। জি ভাই বলেন। জি ভাই, আমার প্রশ্নটা হলো যে জানুয়ারি মাসে যে বাজারটা ছিল, সেটা কি স্বাভাবিক বাজার ছিল, নাকি যে এই এখন যেটা চলছে, যে এক সপ্তাহ যাবত যা দেখতেছি, যে সকালে ভালো, একটু বেলা বাড়ে, আস্তে আস্তে মাইনাস, এটা ঠিক? আর দুই নাম্বার হলো, এই যে ব্যাংকের শেয়ারগুলি এখন ডিভিডেন্ড ঘোষণা করবে, প্রতিদিন দেখেন ব্যাংকের শেয়ারগুলি কমতেছে। এখন আপনারা যত কথাই বলেন ভাই, এই এসসিসি, ডিএসসি, বিএসসিসি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনি উত্তরটা নেন, আপনার প্রশ্নটা বোঝা গেছে। আমি সিম্পল উত্তরটা আপনাকে যদি আমি নিজে দিতে চাই, সেটা হলো এই রকম যে
বাজারটা খুব স্বাভাবিক অবস্থায় আছে এবং আপনার যে চিন্তা ভাবনা সেটা আমি একটু সঠিক ইসে নিয়ে যাই। সেটা হলো যে বাজারে কিন্তু আপনি খেয়াল করেন যে প্রফিট টেকিংটা সাথে সাথে হয়ে যাচ্ছে, এটা বাজারের খুব সুস্থ একটা লক্ষণ। আপনি দেখেন বাজারটা যেমন 100-200 পয়েন্ট বাড়ছে না, 20-25 পয়েন্ট বাড়ে, আবার যেদিন কমে সেদিন 10-15 পয়েন্ট কমে, এবং সারাদিনে বাজারটাতে কয়েকবার আপনি যদি লক্ষ্য করেন বাজারের প্রকৃতিটাকে, তাহলে দেখবেন কয়েকবার কিন্তু প্রফিট টেকিং হচ্ছে বাজারে। সো কাজেই আমি বলবো যে বাজার খুব ভালো একটা অবস্থানে আছে এবং আমরা আশা করি যে বাজারটাতে আরও গ্রোথ আমরা সামনের দিনে দেখতে পাবো। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ডিএসসি, এসইসি এবং সবাই কিন্তু কাজ করে চলেছে একযোগে এবং এই কাজের ফলই কিন্তু বাজার আজকে ভালো হয়েছে, স্থিতিশীল হয়েছে। ধন্যবাদ। জি, আপনি মাহবুব ভাই যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে সেন্ট্রাল ব্যাংকের এই কার্যকলাপটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ লালি ভাই, জামাল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনতে পেলাম গেটকিপার সম্বন্ধে। আমি 2-4টা তথ্য শুধু যোগ করি তার সাথে, জামাল ভাইদের সাথে। আপনারা যে তথ্য আপনারা দিলেন, দেখেন 2016 সালে মানে কমার্শিয়াল ব্যাংকগুলি 65,000 কোটি টাকা মানে মেয়াদি লোন দিয়েছে, 65,000 কোটি টাকা। আচ্ছা, আর ক্যাপিটাল মার্কেটে এবং প্লেসমেন্ট এবং আইপিওর মাধ্যমে মাত্র 430 কোটি টাকা আসছে। তো সেন্ট্রাল ব্যাংক এই 65,000 কোটি টাকার দিকে নজর না দিয়ে, অথবা ওই যে 11,000 কোটি টাকা আর ওই যে 23,000 কোটি টাকা এসএমই লোন যেটা হওয়ার কথাই না, ডিফল্ট হয়ে গেছে, যেটা ওদিকে নজর না দিয়ে এই 430 কোটি টাকা বছরে যেখানে উত্তোলিত হয় মানে ক্যাপিটাল মার্কেটে আসে, সেইখানের প্রতি তাদের এত আগ্রহ যে প্রতিবার আনঅফিশিয়ালি মানে কনভেনশনের বাইরে গিয়ে, আইন কানুনের বাইরে গিয়ে, আমি যেটা জানি যে সাবসিডিয়ারি কোম্পানি ব্যাংকের সাবসিডিয়ারিগুলোতে ফোন করা হচ্ছে যে সেল করো, তোমার এক্সপোজার হয়ে গেছে, সেল করো। ইন্টারেস্টিং ব্যাপার হলো লালি ভাই, তাদের এক্সপোজারের যেই গণনার সিস্টেম পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই। আমি অ্যাকাউন্টিং পড়ালেখা করেছি, জামাল ভাই তো আমাদের গুরু মানুষ, উনি অনেক জিজ্ঞেস করেন, কোথাও নাই কি এক্সপোজারটা কীরকম। আপনি মার্কেট ভ্যালুর উপরে এক্সপোজার হবে। আপনি কিনলেন হলো 12 টাকা দিয়ে, সেটা এখন মার্কেট ভ্যালু 14 টাকা হয়ে গেছে, এক্সপোজার নাকি ক্যালকুলেশন হবে 14 টাকার উপরে। আপনি কোথাও দেখিনি পৃথিবীতে মার্ক টু মার্কেট এক্সপোজার ক্যালকুলেশন, যেটা মিউচুয়াল ফান্ডে হয়। এবং পৃথিবীর কোথাও যদি আমরা বলি যে আমাদের দেশে এরকম ভাবে হয়, আমাদেরকে মানে বলবে তোমার হাস্যকর হবে। এবং আমাদের মানে এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন যে কোনো ক্ষেত্রে তাদের সাথে আলাপ করে নেওয়ার কথা ছিল। 2012 সালের নভেম্বর প্রধানমন্ত্রীর একটা কথা ছিল, পরামর্শ করে এটা করবে। এবং একটা অনুষ্ঠান যে গেল বিল্ডিং উদ্বোধনে, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী একই কথা বলেছেন যে আপনারা সবকিছু বুঝে শুনে করেন, এবং মাননীয় অর্থমন্ত্রী যেটা বললেন যে রেগুলেটরের সাথে কথা বলেন। আরেকটা এক লাইন যোগ করি, যেটা ছিল আপনার নন লিস্টেড কোম্পানিগুলা। বাংলাদেশ ব্যাংক নন লিস্টেড কোম্পানি এক্সপোজার গণনার ক্ষেত্রে নন লিস্টেড কোম্পানিকে, আশ্চর্যজনক ঘটনা, এটা অবান্তর একটা কথা যে আপনি লিস্টেড কোম্পানিকে গণনার ভিতরে ধরবেন ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে, সেখানে আপনি একটা বিল্ডিং বানাবার জন্য টাকা দিলেন, সেটাও আপনি ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে নিয়ে আসছেন। সে তো কোনোভাবেই ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত না, যেটা নাকি আপনার রিডেমেবল ডিভেঞ্চার, সেটাকে বলতেছে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার। আর এটা তো লোন, রিডেমেবল ডিভেঞ্চার তো লোন। তো এই যে আপনার সাধারণ বিষয়, যেটা জন্য অনেক বড় আইন মানে অনেক বড় জ্ঞানী হওয়া দরকার নাই, পণ্ডিত হওয়া দরকার নাই, এটা তো সাধারণ কথা। তো আপনার এই ব্যাপারগুলি যদি থাকে, যদি কন্টিনিউয়াসলি ফোন করা হয় এই সেন্ট্রাল ব্যাংকের মতো জায়গা থেকে, তাদেরকে আর কোনো কাজ নাই। হ্যাঁ, তো আপনি মার্কেট যে গুমোট একটা অবস্থা গত 2-3 দিন ধরে, হ্যাঁ মার্কেট ভালো, আমি আপনার সাথে এগ্রি, বাট এটা আরও অনেক ভালো হওয়া উচিত ছিল। এই মার্কেটে 2,000-2,500 কোটি টাকা ট্রেড হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না, একদম স্বাভাবিক একটা চিত্র। কিন্তু আপনি যদি এই স্বাভাবিক চিত্রে যদি বাধা দেন, তাই সেই ক্ষেত্রে কিন্তু এই অস্বাভাবিক চিত্রটার উদ্ভব হবে। আমি মাহবুব ভাই, আমাদের দুর্ভাগ্যটা কি জানেন? সেটা আমি সেদিনও বলছিলাম, সেটা হলো দুর্ভাগ্য হলো যে আমাদের দেশে পুঁজিবাজারকে কিন্তু ফলতে দেয়া হয় নাই। যখনই আপনি খেয়াল করেন বাজারটা একটু টার্ন অ্যারাউন্ড করে, সেখানে কিন্তু রেশ টেনে ধরার কিংবা গলা চিপি দিয়ে ধরে তাকে হেঁচড়ে নিচে নামানোর একটা প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যায়, সেটা বাংলাদেশ ব্যাংক হোক বা অন্যান্য সংস্থাই হোক। এই যে ন্যাচারাল কারেকশনের একটা প্রসেস পৃথিবীব্যাপী
পুঁজিবাজারে আছে, সেই ন্যাশনাল প্রসেস অফ কারেকশনের কিন্তু সুযোগ আমাদের পুঁজিবাজারে নাইদার ইন 2010 আপনি খেয়াল করেন বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলারে মার্কেটটা ধস নেমে গেল। সেই একই প্রক্রিয়ায় কিন্তু এই কাজগুলা করা হয় পুঁজিবাজারের সাথে। আমি বুঝি না যে পুঁজিবাজার কি কোনোদিন বাংলাদেশে গ্রো করার সুযোগ নাই? বাংলাদেশে কি পুঁজিবাজার 10,000 15,000 ইন্ডেক্স কি দেখবে না মুখ? বাংলাদেশে কি পুঁজিবাজার অর্থনীতির একটা স্তম্ভ, সেই স্তম্ভকে বিলীন করে দেওয়ার প্রক্রিয়া কি চালু হয়েছে? আমার প্রশ্ন হলো যে এই জিনিসগুলো যদি এখনই ঠিক করা না হয়, যার কাজ তাকে করতে দেয়া না হয়, যে রেগুলেটরের যে কাজ, এবং যদি অন্য রেগুলেটরের কোনো সমস্যা হয় সমন্বয় করে বসে একে অপরের সাথে বসে, এই যে সেন্ট্রাল ব্যাংক যেটা বললেন আপনি যে ফোন করে করে সেল করার প্রেসার দেয়, সেইটা কি এসইসির সাথে ওনারা কথা বলতে পারেন না? এসইসির চেয়ারম্যান সাহেবকে একবার গভর্নর সাহেব ফোন করে আলোচনায় বসতে পারেন না যে এই চিত্র দেখা যাচ্ছে, আপনি একটু যথাযথ ব্যবস্থা নেন? কেন বাংলাদেশ ব্যাংকে ইন্টারফেয়ার করতে হবে আরেক রেগুলেটরি ফিল্ডে? আমার প্রশ্ন হলো এখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। বাংলাদেশের যদি পুঁজিবাজার একটা স্তম্ভ হয় তাহলে সেই স্তম্ভকে নরমাল কার্যকলাপ করার সুযোগ দিতে হবে। তা না হলে কিন্তু বাংলাদেশে এই পুঁজিবাজারটাকে বাড়ার যে সুযোগ আছে, পুঁজিবাজার অর্থনীতিতে যে অবদান রাখার সুযোগ, সেখান থেকে আমরা নষ্ট করা হচ্ছে। আমাদের ব্রেকে যাওয়ার আগে 2 মিনিট সময় আছে। আমার মনে হয় যে আরেকটা দিকে আমরা একটু যেতে চাই যে জামাল ভাই, আপনি যদি লক্ষ্য করেন যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ইজ কি টু ইকোনমিক গ্রোথ। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, এখন প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে আমরা দেখছি যে এখানে একটা স্থবির অবস্থা আছে গত 3-4 বছর ধরে, এবং 2016 সালে আমরা যেটা দেখছি সেটা 21.78% অফ জিডিপি হয়েছে, মানে অল্প কমেছে, বাড়ে তো নাই বরং কমেছে। সো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? অথচ যদি আমি বলি যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে যে ম্যাক্রো ইকোনমি কিন্তু স্টেবল, আমাদের যে ম্যাক্রো ইকোনমি সেটা মাশাআল্লাহ স্টেবল কন্ডিশনেই আছে, সেখানে কোনো সমস্যা নাই। অথচ প্রাইভেট ইনভেস্টমেন্টটা কমে গেল 2016 সালে। ইনভেস্টমেন্ট আপনার কমার অনেকগুলা, মানে আপনার কমা তো এখন উচিত না এই কারণে আপনার বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ডস দি মিডল ইনকাম কান্ট্রি। সেখানে আপনার ধরেন এখন ইনভেস্টমেন্ট আপনার আরও বাড়া উচিত। গভর্নমেন্ট সেক্টরে শুধু বাড়লে হবে না, প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে 1 টাকা ইনভেস্ট করে যে রিটার্ন পাওয়া যায়, প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করলে এর থেকে বেশি রিটার্ন আসে। এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফান্ড, যেটা যেমন আপনার একটা কমিউনিস্ট দেশে কেন কমিউনিজমের ফল হলো? বিকজ কমিউনিজমের ফল হয়েছে যে তার যে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করছে পুরোটা, দেখা গেছে যে আউটপুট ওইভাবে আসে নাই। কিন্তু প্রাইভেট সেক্টরে সে দিন রাত পরিশ্রম করে এটাকে কিন্তু আপনার একটা ভাইব্রেন্সি আনছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টরে কমে, এটা কিন্তু ইটস নট এ গুড সিগন্যাল। আপনার এটার জন্য ইফেক্টিভ যে এনভায়রনমেন্ট, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর দি বিজনেস ইনভেস্টমেন্টের জন্য, সেই পরিস্থিতি গত 3 থেকে 4 বছরের কথা বললেন তো, এই সময়কার দেখেন আমাদের রাজনৈতিক পরিস্থিতি দেখেন, ওই রাজনৈতিক পরিস্থিতি ওয়াজ নট ফেভারেবল ফর ইনভেস্টমেন্ট। ইভেন এখনও হলে মানে এমন কিছু ঘটনা ঘটেছে, যেমন হেফাজতের একটা মুভমেন্টে সারা বিশ্ব দেখেছে যে মতিঝিল বিজনেস ডিস্ট্রিক্টে বাংলাদেশের রাজনৈতিক দলের মিটিং হয়, এবং এটা কিন্তু বাংলাদেশে কোনো স্বীকৃত রাজনৈতিক দল না। সে ওখানে বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে সোনালী ব্যাংকের ভিতরে ঢুকে গেছে, তারপরে সোনালী ব্যাংক এখান থেকে ওয়ালে গেট বানাইছে। এটা চিন্তা করে না যে গেট বানাবে এর আগে, কিন্তু ওই একটা পরিস্থিতি। তারপরে আবার 93 দিন বাংলাদেশে হরতাল চলছে, অবরোধ 93 দিন। তারপরে হলো হোলি আর্টিজান, আপনার এই যে ঘটনাগুলো ঘটছে এই সমস্ত ইয়েতে, এবং কেউ হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে যারা বিজনেস প্রতিদ্বন্দ্বী হিসেবে, বাংলাদেশের বিজনেস প্রতিদ্বন্দ্বী বলে আমি মনে করি। এই ঘটনাটা ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশে আপনার ধরেন
বিদেশি যে ইনভেস্টর যারা আছে তাদের বিদেশি কনসালটেন্ট, আমাদের যে ইভেন গভর্নমেন্ট ফান্ডেড যে সমস্ত ডোনার এজেন্সিগুলোর যে কনসালটেন্টগুলো কাজ করতো, জাইকা, ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, বিভিন্ন সংস্থার লোকজন আপনার হোলি আর্টিসানের ঘটনার পর চলে গেছে। এখানে আপনাকে দেখতে হবে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। এই পরিকল্পিত ষড়যন্ত্রটা হলো আপনার বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার ইন এ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, ম্যাকেনজির রিপোর্ট এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল কনসাল্টিং রিপোর্টের অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশ যে কোনো সময় চায়নাকে ক্রস করতে পারে। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ সবগুলোর উপরে আছে গার্মেন্টস এক্সপোর্টে, এবং বাংলাদেশের যে পারফরমেন্স ইন দি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে স্পেকটেকুলার, এবং এটা মানে ঈর্ষণীয় মানুষের পক্ষে, সারা পৃথিবীর বিস্ময় এটা। সেই ক্ষেত্রে তারা মনে করে যে আপনার ধরনের ইটালিয়ান বায়ার যে ইটালিয়ান নাগরিক মারলো এবং আপনার জাপানিজ নাগরিকদের মারলো, যারা আমাদের বেস্ট ফ্রেন্ড ইন বিজনেস, তাদের লোকজনকে যে মারলো, মারার মধ্যে দিয়ে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ইট ইন্ডিকেটস এ সিগন্যাল দ্যাট যে সমস্ত দেশ আমাদের এখানে আপনার এই বিজনেসের জন্য আসছে, রিসোর্স নিয়ে আসছে, তাদেরকে কিন্তু আপনার কিল করলো। কিল করার পরে আপনি যদি আপনার একটা ভাই কোনো দেশে মারা যায়, আপনি কি ওই দেশে আর যাবেন? কোনো দিন যাবেন না, এটাই স্বাভাবিক। এবং এটা ব্রুটালি কিল করা হয়েছে, এবং সেই যেখানে আপনার যেই কিলিংকে দমন করার জন্য সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান একটা জায়গায় যাইতে হয়েছে। তার মানে কি এটার মানে গ্র্যাভিটিটা কত মনে হয়েছে যে, আমার কাছে মনে হয়েছে যে বারিধারা লেকের ভিতরে যখন আপনার সেনাবাহিনীর গানবোটগুলো যাচ্ছিল, এটা আরব ইসরায়েলের যুদ্ধের মতন মনে হয়েছে 1965 সালে। একটা ফোন নিয়ে নিয়ে যাওয়াল ভাই, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম জহিরুল ইসলাম, আমি বরিশাল থেকে ফোন করছি। স্যার, আমি তো আপনাদের মাধ্যমে দুইটা প্রশ্ন করতে চাই। একটা হলে গত মাসে স্যার শুরুতেই 2000 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, কিন্তু বর্তমানে একটা ওই বাংলাদেশ ব্যাংকের একটা ওই ঘোষণা আসার পরেই মার্কেট আবার নিম্ন অবস্থানে যাওয়া ধরছে। 800 কোটি টাকা, 900 কোটি টাকা এধারে লেনদেন হয়। এটার মূল কারণ কি? এটা কি স্যার কি এই পুঁজিবাজার বাংলাদেশের একটা অংশ না, বা বাংলাদেশ সরকারের আয়ের পথ না, যে তারা এইভাবে ঘোষণা দিয়ে বারবার ঘোষণা দিয়ে এই পুঁজিবাজারটা ধ্বংস করে দেবে? এটা কি স্যার ঠিক? আর একটা মাননীয় প্রধানমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে সে বারবার বলছে যে আসো মার্কেট ভালো হবে, মার্কেট ভালো হবে, কিন্তু আসলে কি মার্কেট? তার দায়িত্ব নিয়ে মানুষকে পথে নামা, এটা ঠিক স্যার? না, আমি একটু ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আপনার শেষের অংশের একটা কারেকশন করে দিই। কেউ কিন্তু ডেকে এনে কাউকে কোথাও নিয়ে যায় না, এইটা আপনার বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা বারবার বলার চেষ্টা করেছেন সেটা হলো যে বাজারে দেখে শুনে বিনিয়োগ করেন, আপনার টাকা আপনি বিনিয়োগ করবেন, ভালো করে বুঝে নেন, কোম্পানি সম্বন্ধে জেনে নেন। উনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন, এবং উনি কিন্তু একথাও বলেছেন যে আমরা একটা শক্তিশালী পুঁজিবাজার চাই, কারণ এটা উনি বলেছেন যে পুঁজিবাজার অর্থনীতির একটা স্তম্ভ। কিন্তু উনি আপনি যে কথাটা বললেন সেটা সঠিক না, সেদিকে উনি এভাবে কেউ কাউকে ডেকে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য বলে না। পুঁজিবাজারের বিনিয়োগটা কিন্তু নিজের স্বেচ্ছায় কিন্তু আসতে হয়। সো কাজে এই কারেকশনটা আমি করে দিলাম। আর প্রথম পার্ট যেটা প্রশ্নের, সেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি মাহবুব ভাই, সেখানে যদি আর কিছু বলার থাকে তাহলে বলবেন কি নাকি? মানে ওইটা যে উনি যেটা প্রশ্ন যে আমাদের যে 2000-2500 কোটি টাকার যেখানে ট্রানজ্যাকশন হচ্ছিল সেখান থেকে 800 টাকা বা 900 টাকা কেন আসলো? অ্যাকচুয়ালি এটা একটা আতঙ্ক তৈরি করেছে সেন্ট্রাল ব্যাংকের ওই মুভমেন্টগুলা। আপনার সেন্ট্রাল ব্যাংক, হ্যাঁ, সে অনেক কিছু করতে পারে, তার টুলস আছে, হাতিয়ার আছে, সে ইউজ করতে পারে, কিন্তু পাবলিকলি প্রেস কনফারেন্স করে হয়তো বলার দরকার ছিল না। এই বলাতে আরও ইম্প্যাক্ট পড়েছে। আমরা আশা করছি খুব শিগগিরই পুঁজিবাজার যে 2000-2500 বা আরও ভালো ট্রানজ্যাকশনের যেই অবস্থাটা সেটাই চলে আসবে। শুধু একটুই রিকোয়েস্ট বিনিয়োগকারীদের কাছে যে গুজবে কান দিবেন না, আতঙ্কিত হওয়ার কোনো মতো কিছু ঘটে নাই এই দেশে পুঁজিবাজারে। কারেক্ট। আশা করি দর্শক আপনার উত্তরটা পেয়েছেন। জামাল ভাই, আমরা যে জায়গায় ছিলাম সে জায়গা থেকে একটু আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে কারণগুলো বললেন তার সাথে কি মানে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো ঘাটতি ছিল, উইকনেস আছে? ওটা তো একটা সাইড বলেন, গ্যাস বলেন, সেটা কি ওটা একটা সাইড বলা হয়েছে। এছাড়াও আপনার যে গভর্নেন্সের যে প্রবলেমের কারণে অনেক লোক কিন্তু
অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে তারা তো হয়তো ওই ইন্ডাস্ট্রিকে ঠিক মতন চালাচ্ছে। ব্যাংকের যে লোনগুলো আপনার ইনভেস্ট করার কথা সেটা যখন সে ইনভেস্ট করবে তখন জিডিপিতে এটা কন্ট্রিবিউট করবে। সেই ইনভেস্টমেন্টটা উনি না করি উনি যদি কানাডাতে নিয়ে আপনার বাড়ি বানায়, কানাডিয়ান সিটিজেন হয়ে ওখানে আপনার এখান থেকে টাকা পাচার করে দেয়, এটা একটা এই একটা বিষয়। তারপরে বিষয়গুলো যে ইনফ্রাস্ট্রাকচারের যে প্রবলেম, আমাদের এই প্রবলেমগুলোতে আমাদের লিমিটেশন আছে। আপনার ধরেন এই সরকার আসার পরে একটা সরকারই কিন্তু দেশের শেষ সরকার না, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। ধরেন 2001 সাল থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের দেশে যদি বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটা মানে সিস্টেমেটিক গ্রোথ থাকতো, তাহলে এই গভর্নমেন্ট যদি ইটস জাস্ট লাইক এ রিলে রেসে যেরকম আমি কদ্দুর আনিয়ে দিলাম, আনিয়ে দেওয়ার পর আপনি এখন পাওয়ারে আসছেন, আপনি এটা ক্যারি ফরওয়ার্ড করবেন সামনের দিকে। এই সরকার যখন আপনার ক্ষমতাটা নেয় তার আগের সরকারের কাছ থেকে, এই দেশে আপনি দেখেন ঢাকা সিটিতে আরবানাইজেশনের কোনো চিহ্ন ছিল? মিউনিসিপ্যালিটি ডিড ইট ওয়ার্ক ফর, ধরেন আপনার এই যে 2001 সাল থেকে এখনও 2017 সাল পর্যন্ত এই পিরিয়ডের ভিতরে এই রিসেন্ট টাইমে আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক কিছুটা হচ্ছে। তবে এখন দেখেন ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজও আমরা উইক ভালো হয়েছে, ইমপ্রুভ করছে, কিন্তু প্রয়োজনের তুলনায় এখনো হয় নাই। আপনি খেয়াল করেন যে আমাদের চিটাগং এটাও 4 লেন হয়ে গেছে, চিটাগং 4 লেন হয়েছে, এটা এখন আবার 2টা ব্রিজ, ওখানে যে 2টা ব্রিজ আছে, আই এম এ প্যাসেঞ্জার ইন দ্যাট রোড, জি, এবং সেখানে আপনার দেখা গেছে যে এই 2টা ব্রিজ যেটা আছে সেই 2টা ব্রিজ যদি 4 লেন হয় নাই, যেই কারণে আপনি চিটাগং থেকে লাইন ধরে আছে আপনি ইটস এ গুড সাইন। আমার অলমোস্ট মানে আপনার যত ট্রান্সপোর্ট ওইখান দিয়ে যায় আসা যাওয়া করে তার মধ্যে 80% হবে ভ্যান, এরা এক্সপোর্টের সাথে ইনভলভ, বিজনেসের সাথে ইনভলভ, ট্রাক এরা ক্যারি করতেছে জিনিসপত্র। প্রাইভেট যে প্যাসেঞ্জার যান যেগুলো, এগুলো ভেরি স্মল। এখন আপনার যেটা দিস ইজ নট অ্যাডুকুয়েট, এটা অন্তত 8 লেন হলে, অথবা উপরে দিয়ে, এখন আমাদের চিন্তা করতে হবে যে উপরে দিয়ে, রাস্তার উপর দিয়ে আমরা ব্রিজ করবো, এক্সপ্রেসওয়ে, এগুলো যদি আপনি করেন, ইন দ্যাট কেস ইট ইজ এটা জামাল ভাই আমরা আশা করব ভবিষ্যতে অবশ্যই আমরা দেখব। এই পর্যন্ত অন্তত 4 লেনে তো আমরা পৌঁছালাম। জি, 4 লেন এখন কিন্তু চাহিদা শেষ হয়ে গেছে, এখন কিন্তু 8 লেন চাই, 8 লেনের চাহিদা সৃষ্টি হয়ে গেছে। আমরা সেটাও ইনশাআল্লাহ দেখব, সেটাও না। আরেকটা প্রশ্ন আমি যেটা মাহবুব ভাই আপনাকে করতে চাচ্ছি যে রেমিটেন্স কিন্তু কমে গেছে, এবং খেয়াল করেন যে রেমিটেন্স কিন্তু গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন গত মাসে, যেটা $93.62 করোড়, কারেক্ট। এই রেমিটেন্সটা কমে গেল, এবং তারপরে এইটার সাথে এটা ছোট্ট করে একটু যদি বলেন, এই প্রশ্নটার উত্তর আমি ওনার কাছ থেকে নেব। বেসিক্যালি আপনি ছোট্ট করে বলবেন। আপনার কাছে যে প্রশ্নটা আমি আরেকটা করতে চাচ্ছি যে আইপিও যেটা আমরা একটা দেখছি, সেখানে আইপিও কিন্তু খুব কমে গেছে আসা, এবং আমরা যেটা ভালো আইপিও আসুক সেদিকে আমরা চেষ্টা করছি, আমরা ডিবিএ থেকেও চেষ্টা করছি। তো এই জায়গাটাতে আপনি। ধন্যবাদ আলী ভাই, আপনি 2টা অংশ এখানে, প্রথমটা একটু ছোট্ট করে 2 মিনিটের মধ্যে বলি। রেমিটেন্স কমে যাওয়ার কোনো কারণ নাই কিন্তু এই দেশে, হ্যাঁ, কারণ আপনার ম্যান পাওয়ার এক্সপোর্টই তো আমাদের অন্যতম এক্সপোর্ট, এবং এটা কন্টিনিউয়াসলি প্রতি মাসেই আমরা দেখেছি গত মাসের চেয়ে এত % বৃদ্ধি পেয়েছে, এত %। ইমিডিয়েট যেটা আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকিং সেক্টরগুলো, ওই যে বিশৃঙ্খলতা যেটা আসছে, কেওআইসি, ব্যাংকে টাকা উঠাইতে গেলেও নানান কোশ্চেন করা হচ্ছে, এক্স্যাক্টলি এনআইডি চাচ্ছে, হ্যাঁ, আপনার এই যে ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে যথাযথ জায়গায় যেই নাকি মানি লন্ডারিং বলেন বা যে সমস্যাগুলা আপনার জঙ্গিবাজ, যেখানে যেটা সমস্যা আরও গোয়েন্দাগিরি দিয়ে করতে হবে, সাধারণ মানুষকে হ্যারেস করা যাবে না। যার ফলে আমার মনে হয় কনভেনশনাল ওয়েতে, মানে ব্যাংকিং চ্যানেলে এই রিমিটেন্সটা না এসে এটা অন্যভাবে আসছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত, এটা একটা অন্যতম কারণ হতে পারে। আর আপনি যেটা বললেন আইপিওর ক্ষেত্রে, আসলে যেটা আগে বলছিলেন প্রাইভেটাইজেশন,
যে যদি আমি ব্যক্তি উদ্যোগকে যদি না বাড়াইতে পারি, এই দেশের ব্যবসা বাণিজ্য বলেন, এই দেশের ইনফ্রাস্ট্রাকচার যদি উন্নতি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল মার্কেটকেই প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে হবে। এছাড়া কিন্তু আর কোনো পথ নাই। যেটা জামাল ভাই বললো যে পৃথিবীতে কমিউনিজম কেন ফেল করলো, তা এত কিছু বোঝার পরে আমাদেরকে আর কোনো গতান্তর আছে? আমাদেরকে ক্যাপিটাল মার্কেটকেই প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে হবে। এবং এই প্ল্যাটফর্মে শুধু আইপিও কেন, আপনার এই যে মানে ইকুইটি কেন, আপনার অনেক রকম ডেরিভেটিভ থাকতে হবে। আইপিও সংখ্যা আপনি দেখেন আলী ভাই, 2007 সালে 8 সালে আপনাদের ডায়েরিটা যদি আপনারা খুলেন দেখবেন যে 17টা 18টা স্ক্রিপ্ট আসতো প্রতি বছর। 2016-তে আসছে কয়টা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বা হয়তো আপনার জানা আছে মাত্র 10টা, যেখানে হওয়া উচিত ছিল 40 থেকে 50টা। হ্যাঁ, কোনো ভালো আসতেছে না আইপিও। কেন আইপিও আসতেছে না? এবং বাজারে একটা মানে চিৎকার আছে, ভালো আইপিও চাই, মাল্টি ন্যাশনাল কোম্পানি আইপিও চাই, গভর্নমেন্টের ভালো শেয়ারগুলি আইপিও চাই, কিছুই কিন্তু আসছে না। এখন কোশ্চেন হলো কেন আসছে না? আপনি দেখেন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলিকে আসার একটা বাধ্যবাধকতা ছিল যে 50 কোটি টাকার বেশি হলে যে কোনো কোম্পানিকে লিস্টিং করতে হয়। অথচ আমরা দেখলাম যে হঠাৎ করে একটা আইন হইলো, কোনো জনমত জরিপ টরিপ না করে একটা আইন হইলো যে মাল্টি ন্যাশনাল কোম্পানিকে এর থেকে অব্যাহতি দেওয়া হইলো। কেন? তারা আমাদের দেশে বছরের পর বছর, যুগের পর যুগ স্নো পাউডার, তেল, সাবান, চকলেট, বিস্কিট বিক্রি করে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে নিচ্ছে। অথচ আমাদের দেশের বিনিয়োগকারীরা এই ডিভিডেন্ডে ভাগ বসাইতে মানে থাকবে না, তাদের সাথে সংশ্লিষ্ট পুরাটাই তাদের একা প্রয়োজন, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি। আপনি ব্যাংকের দিকে তাকান, হ্যাঁ, কোনো রকম এই যে বড় বড় মাল্টি ন্যাশনাল ব্যাংকগুলি, কৃষিখাতে কোনো বিনিয়োগ নাই। জামাল ভাই তথ্য জিজ্ঞেস করলে পাবেন, কৃষিখাতে কোনো বিনিয়োগ নাই, দেশের এসএমইতে কোনো বিনিয়োগ নাই, তাদের বিনিয়োগগুলো অন্য জায়গায়, তারা লিস্টিং হচ্ছে না। হ্যাঁ, আর আপনি সরকারি শেয়ারের ক্ষেত্রে আসেন, সরকারি যে ভালো ভালো কোম্পানিগুলি ছিল, সরকার পলিসি তৈরি করবে, দেশ চালাবে, ইনফ্রাস্ট্রাকচার যেটা বললেন, গ্যাস কানেকশন, এগুলো তৈরি করবে। সরকার বিজনেস করতে যাবে কেন? এই জায়গা থেকে আপনি শুরু করবেন। একটা ফোন নিয়ে নিন। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলেন। আমি 2011 সালে যখন আমি শেয়ার বাজার দেখছিলাম, যখন শিখতে চাই, তখন আমি আমার রুমমেট যখন দেখতাম যে টুকিটাকি ব্যবসা করতো বা টিউশনি করে যে টাকাই করতো, সেক্ষেত্রে আইপিওটা কিছুটা ধরতো। বাট আমরা যদি শিখতে যাই, ধরেন আমি ম্যাথমেটিশিয়ান, একজন স্টুডেন্ট, বাট এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আমি প্রকাশ হাউসে গেছি, অনেক বিনিয়োগকারীর সাথে কথা বলছি। প্রশ্নটা হচ্ছে, আপনার যে শিক্ষামূলক যে কার্যক্রমটা দেন, আমরা ইউটিউবে বা কোনো জায়গায় ইয়াটা পাই না। সেক্ষেত্রে আমরা যদি দূরে থাকি, সেক্ষেত্রে আমরা শিখতে পারতেছি না সঠিকভাবে। আচ্ছা, এটা আমি একটু বলি যদি বলি। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ, তারা কিন্তু দেশব্যাপী একটা শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র যে ঢাকাতে হচ্ছে তা না, সমস্ত দেশব্যাপী হচ্ছে। ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটা হচ্ছে, জি জি, মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছিলেন। তো আমার মনে হয় যে কোশ্চেন যিনি করলেন, সম্মানিত দর্শক, উনি যোগাযোগ করলে এই ব্যাপারে ট্রেনিং করার ব্যবস্থা আছে। আর যেটা বলছিলাম, সরকার কেন ব্যবসা করবে, যে এই যে আপনার এই সরকারি প্রতিষ্ঠানগুলা যেগুলা আছে, সেগুলা কিন্তু অফলোড করতে হবে, সেগুলা কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটে দিতে হবে। এবং এইটার জন্য আপনি দেখেন গত 10 বছর ধরে সরকারি মহল থেকে কোনো মানে এরকম মানে আপনি কি বলবো, সদিচ্ছার কোনো অভাব নাই। তারা কিন্তু বলছে, মাননীয় অর্থমন্ত্রী বলেন, সরকারের যে কোনো মহল থেকে, কিন্তু কেন এগুলো আসছে না? এবং তাদেরকে আসার সুবিধা করার জন্য ডাইরেক্ট লিস্টিং করা হয়েছে, অর্থাৎ সরকারি শেয়ারগুলি সরাসরি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে অফলোড করা যাবে। চমৎকার আইন করা হয়েছে, কিন্তু দেখেন একটা কোম্পানিও আসতেছে না। গত 5 বছরে কোনো সরকারি কোম্পানি আসে নাই। কারণ হলো একটা, সরকারি ক্রয় নীতিতে একটা ভুল আছে। এখানে সরকারি ক্রয় নীতিতে আছে শুধুমাত্র আইসিবি ছাড়া এই কোম্পানিকে বাজারে আনার যে অন্যতম ইস্যু ম্যানেজার যারা থাকে, শুধুমাত্র আইসিবি ছাড়া কেউ হতে পারবে না। তো আইসিবির কি সেই এক্সপার্টিস আছে? এই কাজটা করার জন্য যে জনবল প্রয়োজন হয়, এত বড় কাজ করার জন্য যে জনবল প্রয়োজন হয়, এই ব্যুরোক্রেসি থেকে বেরিয়ে আসার জন্য আরেকজন ব্যুরোক্রেটকে দায়িত্ব দেওয়া হলো। আমার মনে হয় যে এই ব্যাপারগুলি এই জায়গায়ও চেঞ্জেস আনতে হবে। খুব সঠিকভাবে বলেছেন আপনি যে এই জায়গায়ও চেঞ্জেস আনতে হবে। জামাল ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। ছোট্ট করে যদি আপনি বলেন যে রেমিটেন্স 5 বছরের মধ্যে লো $93.62 crore মাত্র গত মাসে হয়েছে, যেটা 5 বছরের একেবারে নিম্ন। মাহবুব ভাই একটা কথা বলেছেন খুব কারেক্টলি, যে এই যে একটা ব্যাংকে টাকা উঠাতে গেলে পরে এনআইডি কার্ড দিয়ে টাকা উঠাতে হয়। আমি আমার পিয়ন পাঠালাম, হি ক্যানট ব্রিং দ্য মানি বিকজ আদারওয়াইজ ওনাকে ওই এনআইডি কার্ড দেখাতে হবে ইত্যাদি। প্লাস আপনি ধরেন ঢাকার থেকে চিটাগং পাঠাবেন, কেন পাঠাবেন? এই যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, আমি একজন ব্যবসায়ী,
এই যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এইসব কারণে কি রেমিটেন্সটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, রেমিটেন্স আপনি যেটা বলছেন এখানে দুইটা পার্ট, একটা হলো ইন্টারনাল রেমিটেন্স আর একটা হলো এক্সটার্নাল, বাইরের থেকে আসা। বাইরের থেকে যেটা আসে এটা ইট ডিপেন্ডস, এটা ওয়ার্ল্ড সিচুয়েশনটা যেটা এখন, এটা কিন্তু বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইলেকশনের পরে যে রেজাল্ট হয়েছে, রেজাল্টের পরে যে পৃথিবীতে একটা অস্থিতিশীলতা চলতেছে, তো মানুষ মনে হয় পরিস্থিতি অবজার্ভ করতেছে, যে যেখানে আছে এভরিবডি, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ হলো রেমিটেন্স আমাদের এখানে একটা সময় ছিল যে আমাদের যে রেমিটেন্স কারা পাঠায়, রেমিটেন্স পাঠায় ধরেন বাংলাদেশে যারা এখান থেকে যায়, ওখানে যায় চাকরি করে, সেখান থেকে সে তার মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য, স্ত্রীর জন্য টাকা পয়সা পাঠায়, ছেলে মেয়ের জন্য। সেই ক্ষেত্রে যারা ধনী লোক এরা কিন্তু রেমিটেন্স পাঠায় না, ধনীরা বাংলাদেশ থেকে টাকা নিয়ে যায়, ধনীরা বাংলাদেশ থেকে টাকা বাংলা টাকারে ডলারে কনভার্ট করে হুন্ডির মাধ্যমে বিদেশে নেয়, আর গরিব যারা তারা ওখান থেকে টাকা পাঠায়। এবং এই গরিব যারা তাদের টাকা পাঠান দিয়ে এই টাকাই আমরা ইউটিলাইজ করতে পারি নাই লাস্ট কাপল অফ অনেক বছর ধরে। এই যে সাইজটাও এত বড় হয়েছে, আমরা কিন্তু উই কুড নট টেক ইট অ্যাজ এ ইনভেস্টমেন্ট। রেমিটেন্সটা কিন্তু পার্মানেন্ট কোনো সোর্স না, পার্মানেন্ট আমাদেরকে মনে রাখতে হবে একটা লোক বিদেশে কতদিন থাকবে। এখন জানেন মিডল ইস্টের অবস্থাও কিন্তু আপনার ওইভাবে আগের মতন রমরমা নাই, মিডল ইস্ট তো ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে রমরমা নাই। তারপরে জানেন এখন আমাদের রেমিটেন্সের যে ডেস্টিনেশনগুলা আমেরিকা এবং উন্নত দেশ, আমেরিকা, কানাডা, তারপরে ইউকে, ফ্রান্স, ইটালি, তারপরে সুইজারল্যান্ড, এই সমস্ত দেশ, এগুলা থেকে যারা টাকা পাঠাবে তারা কিন্তু দে আর স্কেয়ার্ড। এখন তারা ওই দেশে থাকতে পারবে কি পারবে না। আমার মনে হয় জামাল ভাই, আপনারা বাংলাদেশ ব্যাংক থেকেও একটা টিম বোধহয় মিডল ইস্টে পাঠাচ্ছেন যে রেমিটেন্স কেন কমে গেছে সেটা তদন্ত করার জন্য। জামাল ভাই একদম সময় শেষ নেই, আরেকদিন আমরা বসবো নিয়ে। মাহবুব ভাই, জামাল ভাই দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা, জামাল ভাই তো অনেকদিন পরে আসলেন, সেই জন্য বেশি করে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। শেষ করার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। আজকের অনুষ্ঠানের যে উল্লেখযোগ্য অংশগুলো, এগুলো আপনারা আগামীকালের দৈনিক শেয়ার বিজে দেখতে পাবেন। আমাদের আজকের আলোচনার উল্লেখযোগ্য অংশগুলো প্রতিদিনই আমরা যে আলোচনা করি সেটার একটা উল্লেখযোগ্য অংশ দৈনিক শেয়ার বিজে, এটা আপনারা ওখানে পাবেন, সেখানে আপনারা দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক মণ্ডলী, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় যে দর্শক মণ্ডলী আপনারাও জানতে পেরেছেন ইতিমধ্যে যে বাজারে কি ঘটছে, এবং সেটা সবাইকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সোচ্চার থাকতে হবে। আপনার বিনিয়োগ দেখে শুনে বিনিয়োগ করবেন, সে আশাটা করব। গুজবে কান দিবেন না। এ বলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।